আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা যারা আছেন তারা কেউ কেউ বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা আসলে তারা স্থানীয় বিনিয়োগকারীদের বিষয়টা আগে জানতে চান যে তারা কতটুকু কমফোর্টেবল। আমাদের দেশে যেই জিনিসটা হয় ইলেকট্রিসিটির সাপ্লাই, অন্য যে সমস্ত লিঙ্কড সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো স্বচ্ছভাবে সঠিকভাবে তারা পাবেন কিনা। তো এই জন্য এই জায়গাটা একটা খটকা আমরা ইতিমধ্যে লক্ষ্য করেছি। এর পাশাপাশি আমাদের স্থানীয় বিনিয়োগকারীরা যারা আছেন তারা কেউ কেউ বলেছেন যে বিদেশি বিনিয়োগকারীরা আসলে তারা স্থানীয় বিনিয়োগকারীদের বিষয়টা আগে জানতে চান যে তারা কতটুকু কমফোর্টেবল। আমাদের দেশে তো এই সংস্কৃতিটা চালু হয়েছে যে সরকার পক্ষের ব্যবসায়ী ছাড়া অন্য ব্যবসায়ীরা এখানে সবসময় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন, নানাভাবে দখলদারিত্বের সম্মুখীন হয়েছেন। তো এই জায়গাগুলো আমাদের মধ্যে নানা ধরনের শঙ্কা তৈরি করে। এর বাইরে আমরা যে কয়েকটা কথা বলতে চাই, একটা হচ্ছে যে আমাদের দেশটাকে এই যে আমরা মধ্যম আয়ের দেশে নেওয়ার জন্য যে একটা পরিকল্পনা করছি, এই পরিকল্পনাটা আমরা মনে করি যে এটা আমাদের একটা ত্রুটিপূর্ণ পরিকল্পনা। আমরা যদি এটা থেকে সরে না আসি তাহলে আমাদের বিনিয়োগ সম্মেলনের যে সুবিধাটা যেটা পাওয়ার সেটা আমরা পাবো না। ইতিমধ্যে আপনারা জানেন যে মার্কিন যেই ট্যারিফটা আমাদের উপর অর্পণ করা হয়েছে, যদিও সেটা এখন স্থগিত আছে, সেটা নিয়েও একটা শঙ্কা আমাদের লোকাল আমাদের যারা শিল্প কারখানার মালিক আছেন তাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয়েছে। ইতিমধ্যে সারা বিশ্বব্যাপী এই ট্যারিফ যুদ্ধ শুরু হয়েছে। এটাও একটা আমাদের জন্য স্থিতিশীল করার ব্যাপারে আমাদের সরকারকে একটা চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে। আমরা যেটা মনে করি অতীতে যেটা হয়েছে যে আমাদের সরকারগুলো কিছু মিথ্যা ডাটা দিয়েছে, নানা রকমের কাল্পনিক তথ্য উপাত্ত উপস্থাপন করেছে। আপনারা জানেন আমাদের জিডিপি নিয়ে কাল্পনিক তথ্য দেওয়া হয়েছে, আমাদের রিজার্ভ নিয়ে কাল্পনিক মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। তো এগুলো থেকে যদি আমরা বেরিয়ে না আসি, এগুলোর ব্যাপারে যদি আমরা ক্লিয়ার না হই, তাহলে কিন্তু কোনো না কোনো সময় দেখা যাবে যে আমাদের অর্থনৈতিক মেরুদণ্ডের উপরে এটার চাপ পড়বে এবং মেরুদণ্ড ভেঙে পড়তে পারে। দক্ষিণ এশিয়াতে বাংলাদেশ যে কারণে বাণিজ্য বিনিয়োগের জন্য উপযোগী ও প্রতিযোগিতামূলক, সেটাও কিন্তু আমাদের একটা ঝুঁকির মধ্যে পড়তে পারে যদি আমেরিকান ট্যারিফের ইস্যুটাকে আমরা সঠিকভাবে সমাধান করতে না পারি এবং এই জায়গাগুলোকে আমরা প্রপারলি হ্যান্ডেল করতে না পারি। আমরা মনে করি দেশের অর্থনীতি ও বাণিজ্যের স্বচ্ছতার স্বার্থে প্রাসঙ্গিক সকল পরিসংখ্যান যাচাই বাছাই করে পুনঃপ্রকাশ করা জরুরি। যেই আগের যে ডাটাগুলো ছিল এগুলো আবার যাচাই বাছাই করে রিয়েল যেটা সেটা আমাদের কাছে স্টাবলিশ করা দরকার। দেশের মোট জনসংখ্যা, প্রবাসী ও কর্মক্ষম তরুণ সহ জিডিপির পরিমাণ, মাথাপিছু গড় আয় ও আয়ু, বাৎসরিক প্রবৃদ্ধি, দারিদ্র্যসীমার নিচে বসবাসকারী জনগোষ্ঠী, শিক্ষা ও দক্ষতার হার, ক্রয় ক্ষমতা সম্পন্ন দেশীয় বাজারের পরিধি, রিজার্ভ ও ঋণের পরিমাণ, বৈশ্বিক ক্রেডিট রেটিং ইত্যাদির বিশ্বাসযোগ্য তথ্য দেশীয় ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য প্রকাশ করা জরুরি, যাতে তারা ভেবেচিন্তে সঠিকভাবে কার্যকর সিদ্ধান্ত নিতে পারে। আমরা যদি কাউকে ভুল তথ্য দিই এবং এটা যদি পরে প্রকাশিত হয় তাহলে এটা কিন্তু আমাদের দেশের জন্য, রাষ্ট্রের জন্য এটা ডিসক্রেডিট এবং অবমাননাকর হবে। দেখেন 1971 সালে অনুন্নত, উন্নয়নশীল ও উন্নত দেশের তালিকা করবার পর থেকে বাংলাদেশ অনুন্নত তালিকাতে স্থান পায় 1975 সালে। এর মোক্ষম সুযোগ কাজে লাগিয়ে দেশের অর্থনীতির ভিত গড়ে দেন সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যা এখনও আমাদের অর্থনীতির মেরুদণ্ড। এই যে আমরা একটু পেছনে আছি, এটার কিন্তু একটা বেনিফিট আছে। তো এটা জিয়াউর রহমান এই সুযোগটাকে কাজে ছিলেন, কিন্তু দেশি বিদেশি ষড়যন্ত্রের কবলে পড়ে তথাকথিত মধ্যম আয়ের দেশ হওয়ার চেষ্টা করলে দেশের রপ্তানিতে ধস নামবে, যেটা শেখ হাসিনার আমলে বারবার বাগাড়ম্বর করা হয়েছে যে আমরা মধ্যম আয়ের দেশ। এটা কিন্তু আমাদের অনেক সুবিধা কমিয়ে দেবে। অনুন্নত দেশ হবার কারণে করবিহীন যে সকল সুবিধা সারা দুনিয়াতে আমরা পাচ্ছি তা কিন্তু আমরা হারিয়ে ফেলতে পারি। উচ্চ সুদের ঋণ ও কাঁচামাল আমদানি করে স্থানীয় বৈদেশিক বাণিজ্য সকল রাখা হয়তো আমাদের সম্ভব নাও হতে পারে। এ সকল প্রশ্ন দেশি বিদেশি বিনিয়োগকারীদের মাথায় রয়েছে, তাই এগুলো সমাধান না করে বিনিয়োগ সম্মেলন থেকে আশানুরূপ কোনো সফলতা আসবে বলে আমরা মনে করি না।